সদানন্দ, শিগগিরই পাতালি গোছাও। কেন? আরে জমিদার রায় বাহাদুরের গাড়ি বেরিয়েছে যে। বাবা, জমিদার তো নয়, যেন রক্ত খেকো। কেন, কি হলো আবার? বললেন পাঁচু কাকা। চায়ের দোকানে বসে গ্রামের চাষি, মজুর, শ্রমিক সবাই ভোরবেলায় আড্ডা দিচ্ছিলেন। শীতের ভোর, ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারিধার। কাঁচা মাটির রাস্তার একপারে চায়ের দোকান, অন্য পারে সর্ষে খেতে ভরে রয়েছে সারা মাঠ। কুয়াশায় একটু একটু শিশির বিন্দু সর্ষের ওপরে পড়ে চকচক করছে সোনালি বিন্দুর মতো। ভোর তখন কটা হবে? 5:30 কি 6টা। পাঁচু সবে উনুনে আঁচ দিয়ে চা বসিয়েছে। টাটকা গরুর গাওয়া দুধের ঘন চা। এই চায়ের ওপরই পাঁচুর সংসার। জমি জামা যা ছিল সবই পৈতৃক, সবটাই জমিদার রায় বাহাদুর কি সুন্দর গ্রাস করে নিয়েছে। সেই রায় বাহাদুরের গাড়ি বেরিয়েছে আজ বহুদিন পর। গ্রামে যখনই রায় বাহাদুরের গাড়ি বেরোয় ভোরবেলা পরিভ্রমণ করতে, তখনই আর 5টা প্রজাদের মধ্যে একটা আতঙ্ক ছেয়ে যায়। কারণ প্রত্যেকবার যখন ওনার গাড়ি বেরোয় তখন একটা না একটা অনিষ্ট ঘটেই থাকে। কইতাছো কি সদানন্দ? গাড়ি বাইরেছে? কিন্তু গত পরশুই গাড়ি বাইর হলো। তারপরে তো হরেনের মাইয়াটারে আর খুঁজে পাওয়া যাইতেছে না। কখন কি? ঠিকই কইছো, বললেন পাঁচু। হরেনের মাইয়াটা 12 বছরের জাগর যুবতী হয়েছিল। 2খানা বেনি ঝুলাইয়া শাড়িখানা পইরা খেতে যাইতো ওর বাবারে খাওয়ার লগে খাবার দিতে। একদিন ওই রকমই যাইতেছিল, মাইয়া আর ঘরে ফেরত যায় নাই। হরেনের বউটার তো সে কি কান্না। 13 বছর বিয়ার পর প্রথম যখন সন্তান হইল, সেও 12 বছর পর চইলা গেল। আরে মরা লাশও তো খুঁজে পাওয়া যায় নাই। জমিদার রায় বাহাদুরের গাড়ি যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে তার জীবনটা একেবারে শেষ করে ছাড়বে। আরে হাসছি। বসে থাকা সবাই চুপ হয়ে যায়। চায়ে চুমুক দিতেও ভুলে গেছে প্রত্যেকে। ফিটন গাড়িটা হুশ করে বেরিয়ে গেল সামনে দিয়ে। জমিদার রায় বাহাদুর বসে রয়েছেন, বয়স 45-এর কাছাকাছি। মাথার চুল এবং গোফে হালকা পাক ধরেছে, তবে শরীরের গড়নে কেউ বলতে পারবেন না। পেটাই শরীর, ঘি দুধ মাংস খাওয়া, একেবারে তেল চর্বি চকচক করছে সারা শরীরে। পৈতৃক সম্পত্তি লাভ হিসাবেই বংশ পরম্পরায় উত্তরাধিকারী সূত্রে এই সম্পূর্ণ গ্রামের অধিকার উনি পেয়েছেন। ওনার ঠাকুরটা ছিলেন বেজায় দয়ালু মানুষ। এই গ্রাম পাশে আরও 5টা গ্রামে ওনাদের পৈতৃক সম্পত্তি ছিল। ঠাকুর তার আমলে তিনি সব চাষাদের মধ্যে বিনা পয়সায় সম্পত্তি বিলিয়ে দিয়েছিলেন। গরিব চাষারা ওনার আমলে বেশ ভালো মন্দ খেয়ে নিজেদের ভালো গুছিয়ে নিতে পেরেছিল। কিন্তু যেই ওনার বাবা এলেন জমিদারিতে, সম্পত্তি ফিরে পাবার জন্যে চাষাদের কাছ থেকে পটিয়ে পাটিয়ে তিনি দাদন প্রথা চালু করলেন। সবই আবার ব্রিটিশদের কৃপায়। তারাই এসেছিল নীল চাষ করতে, এবং সেখানে এসেই রায় বাহাদুরের বাবাকে নীল চাষ পদ্ধতি আর তার সঙ্গে সঙ্গে কিভাবে জমিদারি পুরনো ফিরে পাওয়া যায় আর হারিয়ে যাওয়া সম্পত্তি সেই চাষাদের কাছ থেকে কিভাবে আদায় করতে হয় সবটা শিখিয়ে দিয়েছিলেন। ওনার কথা মতোই সমস্ত চাষাদেরকে একদিন ডেকে নিয়ে একটা মিটিং করলেন রায় বাহাদুরের পিতা। বললেন, যা মজুরি পায় চাষ করে যেটুকু শস্য গোলায় ভরতে পারে তার 10 গুণ নাকি ইনকাম হবে। পুজোর সময় বউ মেয়ে সবাইকে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় আর ভিন গায়ে ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া, কোনোটারই নাকি অভাব থাকবে না। সারা বছর দুধে ভাতে থাকবে সন্তানাদিরা। এইরকম টোপ ফেলেই দাদনে করে ফেললেন তিনি দাদন প্রথায় তাদের একটা সই। যদিও সেই পেপারে কিন্তু এইরকম কোনো এগ্রিমেন্ট লেখা ছিল না, স্পষ্ট ইংলিশ অক্ষরে লেখা ছিল স্বেচ্ছায় এই জমি তিনি জমিদারকে দান করে দিচ্ছেন। পরবর্তীকালে যখন তারা সব কিছু জানতে পেরেছেন তখন সবটাই নাগালের বাইরে চলে গেছে। এখন আবার রায় বাহাদুর আর 5টা গায়ে তার জমিদারি জাঁকিয়ে বসেছে। ওনার বংশধর দয়ালু হলে কি হবে? উনি একটা হিংস্র, একটা পাষণ্ড জন্তুর ন্যায় কম কিছু নয়। জমিদার বাবুর গাড়ি এগিয়ে যায় পদ্মা নদীর ধারে। সেইখানে আজ অনেকগুলো মানুষের জটলা। হারান রয়েছে, তার বউ রয়েছে, আর রয়েছে গ্রামের 25 জন ভদ্রলোক এবং ভদ্রমহিলারা। সবাই কান্নাকাটি করছে। জমিদারের গাড়ি দাঁড়াতেই সবার মুখে কান্নার শব্দটা থেমে গেল। জমিদার মানেই একটা আতঙ্ক এই গ্রামে। আসেন আসেন বাবু আসেন। সেখানেই দাঁড়িয়ে থাকা এক সজ্জন ব্যক্তি বলে উঠলেন। জমিদার তার কথায় পাত্তা না দিয়ে গাড়িতে বসেই তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে?
আগে হারানের মাইয়াটারে খুঁজে পাওয়া গেছে, নদীর ধারে ল্যাংটো হইয়া পইয়া রইছে। কেডায় যেন খুবলে খাইছে সারা শরীরের মাংস। ইস, মায়াটার যে কি হইল। মরা বেশিক্ষণ ফেলে রাখতে নেই, দাহ করার ব্যবস্থা কর। আগে দাহ তো হবে না, 12 বছর মাটিতে পুঁততে হবে। আমার জমিদারিতে এসব চলে না, সবাইকেই দাহ কর, মরাটাকে বিদায় কর। বেশিক্ষণ রাখলে কাকপক্ষিতে ছিঁড়ে খাবে আর জীবাণু ছড়াবে বাতাসে, আমার শস্যের ক্ষতি হয়ে যাবে। ভালো কথা, খাজনা আদায়ের কি হলো, দিয়েছিলি? হ্যাঁ, হিসাবপত্র সব চুকায় আইছি। চুকালেই ভালো। এই হারান, তোর মেয়ের পড়ানোর জন্য যাবতীয় যা খরচ লাগে আমার কাছ থেকে নিয়ে যাস। চলো, গাড়ি ঘোরাও। সকাল সকাল মরার দর্শন পেলে এই জমিদারের মেজাজটা ভীষণ খিচড়ে যায়। বেজার মুখে যখন তিনি রাজপ্রাসাদের অন্দরমহলে ঢুকলেন, তখন ওনার 7 রানী ঘোমটা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কেউ জুতো খুলে দিল, কেউ হাতে লাঠি নিল, কেউ গায়ের জামা খুলে তার চরণ ধুয়ে দিল। তারপর তাকে ঘরে নিয়ে বসিয়ে সে কি আদর আপ্যায়ন। জমিদারের 7 রানীর মুখ আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সবার মুখের সামনেই 1 হাত ঘোমটা সর্বত্র। গায়ে সবসময় সোনার গয়না চিকচিক মিকচিক করছে, কিন্তু মুখে কোনোদিন একটা রা পর্যন্ত করেন না। অবশ্য অন্দরমহলের ব্যাপার, বাইরের লোকের কাছে জমিদার তার স্ত্রীদেরকে কখনোই হাজির করতে চান না। তবে হ্যাঁ, বছরে একবার দুর্গাপুজোর সময় বেশ হৈ হৈ পড়ে এই বাড়িতে। যদিও রায়বাহাদুরের সময় থেকেই অনেকটাই নাকাবন্দি চালু হয়ে গেছে। নিচু জাতের প্রবেশ একেবারেই নিষেধ। উচ্চ বংশরা আসতে পারে, তবে নেহাতি গোনাগুনতি কয়েকটা পরিবার ছাড়া। বাদবাকি সবাই দূর থেকেই দেবী প্রতিমাকে দর্শন করে বিষণ্ণ মুখে বাড়ি ফিরে যায়। এর থেকে বেশি কিছু জমিদার রায়বাহাদুরের কাছে কেউ আশাও করে না। রাজস্বিক করের পরিমাণ অনেক বেড়ে গেছে, খাজনা দিতেই হবে, খেতে পারো বা না পারো, এইরকমই একটা নিয়মে চলেন উনি। তবে জমিদারদের মধ্যে একটা রেশারেশিও শুরু হয়েছে পাশের গ্রামের জমিদারের। তিনি আবার একটু দয়ালু, আর রায়বাহাদুর বেজায় চট্টর মানুষ। দুইজনের মধ্যে একটু সৎ ব্যবহার থাকা সত্ত্বেও কোথাও যেন দুজনেই ছদ্মবেশীভাবে নিজেদের আসল রূপটাকে লুকিয়ে রাখেন। এই তো সেদিন জমিদার রায়বাহাদুরের শুভ জন্মদিন উপলক্ষে পাশের গ্রামের প্রতাপ নারায়ণ এসেছিল। উপহার স্বরূপ বিদেশ থেকে আনা একটা হীরের আংটি উপহার দিয়েছেন। তার সঙ্গে মণি মুক্তা মোহর তো আছেই। দুজনে বসে একসাথে খেয়েছেন, হেসেছেন, খেলেছেন, কথা বলেছেন, অথচ দুজনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থেকে যেন দূরত্বটা সব থেকে বেশি। 100 গজ দূর থেকে একটা অমলিন হাসি নিয়ে দুইজন দুজনের মধ্যে আত্মীয়তা বজায় রাখতে চায়। নেহাতি নিজেদের মধ্যে শত্রুতা বাড়িয়ে লাভ নেই। তার উপর এখন ব্রিটিশ শাসন, পান থেকে চুন খসলে একেবারে উজাড় করে দেবেন ওনারাই। কারণ লর্ড ডালহৌসি চালু করেছিলেন যেই প্রথা, সেই প্রথার ওনারা অন্যরকম ব্যবহার করেছেন। মানুষের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে ওনারা যে ব্যবস্থা শুরু করেছেন, লর্ড ডালহৌসি তো সেই রকম কোনো নিয়ম লিখে রেখে যাননি আইনে। এখন বর্তমানে যিনি রয়েছেন ব্রিটিশ শাসনে, তিনি আবার ডালহৌসির বিরাট ভক্ত। তাই তাকে চটিয়ে দিলে মামলা পর্যন্ত করে দিতে পারেন তিনি জমিদারির বিরুদ্ধে। তিনি আবার সাধারণ গরিব মানুষের খুব ভক্ত, তাদের সাহায্য করতে ভালোবাসেন। মাঝে মধ্যেই এসে এডোর বাড়িতে গিয়ে জমিদার সম্পর্কে খোঁজ খবর নেন। যদিও বিয়ে তার চাবুকের ভয়ে কেউ কোনো কথা বলে না, তবু রায়বাহাদুরের একটা ভয় আছে, যদি কেউ বলে দেয় তখন। শুধু শুধু আইনি মামলায় কে জড়াতে চায়? সত্যবিলোপ নীতির একটা ভুল প্রয়োগ করলে এই মূর্খ মানুষগুলো কি জানতে পারবে নাকি? তবে অতিরিক্ত লোভ কখনো ভালো না। রায়বাহাদুরের সেই দিন শরীরটা একটু খারাপ, বাইজি মুজরো করছে, কিন্তু মনটা যেন অন্যদিকে। পরশুদিন গ্রামে ঘুরতে বেরিয়ে হারানের বউটাকে দেখে ওনার মনে ধরেছিল। মেয়েটা মরে গেল, অথচ বউটার শরীরে চটক কিছুতেই কমে না। হারানের বউকে সেই ছোট্ট থেকে উনি দেখছেন। তারপর তো হারানের বউয়ের বিয়ে হলো, মেয়ে বিয়ে হলো, মেয়েটা আবার মরেও গেল। তবু সন্ধেবেলায় হারানের বউয়ের মুখটা ওনার চোখের পাতার ওপরে বারবার ভেসে ওঠে। শরীরটা বেশ ভারী হয়ে গেছে, অথচ একটা অসম্ভব কমনীয় টান রয়েছে। এই যে রফিজুল, গাড়ি বার করতে বলো। নায়েব রফিজুলকে হুকুম দিলেন তিনি। সন্ধেবেলায় বেরোবেন। 7 রানী দৌড়ে দাঁড়িয়ে রয়েছেন অন্তর্মহলে। কারো দিকে দৃষ্টিপাত না দিয়েই হনহন করে হাঁটতে হাঁটতে রায়বাহাদুর সোজা চলে গেলেন মেইন গেটের বাইরে। গাড়ি ছুটে চলেছে ওনার। গ্রামের ভেতরে যখন হারানের বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো, তখন প্রায় রাতই হয়ে এসেছে।
হঠাৎ দরজার ভেতর থেকে আমার মাইয়াটা কি আসবে আসবে আবার আমার মাইয়াটা। শীতকালের সঙ্গে সঙ্গে একটা আর্তনাদের ধ্বনি। আমাকে মাইয়া আবার আইতে হইব, নিশ্চয়ই আইব। ব্যাপারটা কি হচ্ছে বুঝতে না পেরে বেশ কৌতূহল বশতই চারিপাশটা ভালো করে দেখে নিয়ে গাড়ি থেকে নেমে ওই পর্ণকুটিরের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন জমিদার রায়বাহাদুর। অন্ধকারে কেউ বুঝতে পারবে না এই ভর সন্ধেবেলা উনি বুঝি ঘুরতে বেরোবেন। সবসময় উনি সকালবেলায় ঘোড়াটা সেরে নেন, আর ঘোড়ার সঙ্গে সঙ্গে সকালের প্রখর সূর্যের কিরণে ফুটে ওঠা সেই সুন্দরী মেয়েগুলোর মুখ, যাদেরকে দেখে ওনার উচ্চ রক্তচাপ বৃদ্ধি বাড়ে আর পুরুষাঙ্গ খাড়া হয়ে যায়, তাদের সঙ্গে রাত্রি কাটানোর জন্যই কিন্তু ভোরবেলায় উনি খুঁজতে বেরোন নতুন বুলবুলি, ওনার শিকার। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে উনি দেখতে পেলেন মৃত সন্তানের মা ওই হারানের বউটা কি সুন্দর হারানের পুরুষাঙ্গটাকে নিজের শরীরের ভিতরে নিচ্ছে। একদিকে চোখের জল, আরেক দিকে আর্তনাদের সঙ্গে ভগবানের মূর্তির দিকে তাকিয়ে কামনা করছে আর একটা সন্তানের। এত শিগগিরই মৃত সন্তানের শোকটা ওরা ভুলে গেল। ভাবতেই অবাক লাগে ওনার। সত্যি শরীরের কাছে বুঝি আর কিছুই ভারী নয়। হারানের শরীরটা রীতিমতো ভুড়িওয়ালা আর বেশ ভারী হয়েছে, গায়ে থকথক মাংস, আর চাষা ভুষো বলে সবসময় পুরুষালী একটা গন্ধ যেন একটা সুবাস ছড়ায়। তবে হারানের শরীরের যে চটকটা সেটা বোধহয় জমিদারের নিজেরও নেই। হারান মোটা, জমিদার বেশ সুন্দর চেহারার, তবুও হারানকে দেখলে যে কোনো মেয়েই হয়তো তার পা দুটো ফাঁক করে দেবে। বউটা ভারী শরীরের কাম জাগা নিয়া মনে মনে বলল জমিদার, ছিনাল মগি। পুরুষ্ট নিতম্ব আর রসালো জনির পাশাপাশি যাবতীয় আরও সুন্দর সুবিশাল বুকের ভাঁজে প্রায় 36 সাইজের রসালো তরমুজের মতো দুটো বুকের অধিকারী তিনি। এই বুক দুটো তো হারান খেয়েছে অনেকবার, খেয়েছে ওরা মরে যাওয়া মেয়েটাও। দুই পায়ের উড়ুর বাঁধনে আটকে কত পুরুষকেই না জানি নিজের জনির স্বাদ দিয়েছে তারই হত্যা নেই। এই হারানের বউটাকে সেই ছোটবেলা থেকেই বড় গিলে খাওয়াবার ইচ্ছা ওনার। বউটার মধ্যে একটা অসম্ভব সুন্দরী একটা ভাব আছে। দাঁড়িয়ে থাকলে এই কালো মেয়েটার পাশে একটা উজ্জ্বল ছোঁটা যেন ছড়িয়ে বেড়ায়। ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে বারবার দলাই মলাই করতে ইচ্ছা করে জমিদারের। রাস্তায় যেতে যেতে ভাদ্র আশ্বিন মাসে যখন কুকুরগুলোকে দেখে একে অপরের মধ্যে উঠে প্রকৃতির নিয়ম মেনে ওরা সন্তান পালনের জন্যে লোকচক্ষুর সামনেই আদিম রিপুতে মেতে উঠেছে, হারানের বউটাকেও ঠিক সেইভাবেই তার সমস্ত রস খসিয়ে দিয়ে পৌরুষের জোরে তার মাগিপনা বাধ্য করতে ইচ্ছে করে, তার খুব ইচ্ছে করে। তবে এসব ব্যাপারে হারানের বউকে একবার প্রপোজাল দেওয়া সত্ত্বেও সে আপত্তি করেছিল। তখনও মেয়েটা হয়নি। সেদিন সন্ধেবেলায় ওকে যখন তুলে নিয়ে গিয়েছিল ওনার লেঠেলেরা, হাত জোর করে কাকতি মিনতি করে বলেছিল পতিব্রতী তার কাছে নাকি পরমব্রত, তার শরীরে একটা বীজ বড় হয়ে উঠছে। এই সময় সে কিছুতেই জমিদারের সঙ্গে মধুচন্দ্রিমায় মেতে উঠতে পারবে না। হারান একটা সাঁওতাল, অথচ এই মাগি মেয়ে ছেলেটার ওপরে তার এতটাই নেশা। এই নেশা কাটাবার জন্যেই যেদিন দেখেছিল 12 বছরের মেয়েটা ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বাবাকে খেতে খাবার দিতে যাচ্ছে, সেই দিনই মনের ভেতরে ওকে গিলে খাওয়ার একটা ইচ্ছা জেগেছিল ওনার। মেয়ে বাড়ি থেকে ফেরার সময় ওনার লেঠেলটা চুপচাপ মুখে কাপড় বেঁধে ওকে তুলে নিয়ে গিয়েছিল। তারপরে ছোট্ট মেয়েটাকে বিছানায় ল্যাংটো করে শুয়ে যখন উনি দেখতে পেয়েছিলেন যে ওর শরীরে কিছুই প্রস্ফুটিত হয়নি, অথচ মেয়েটা ওনাকে দেখে ফেলেছে, তখন মেয়েটাকে গলা টিপে মেরে ফেলে দিয়ে এসেছিলেন শ্মশান ঘাটের সেই পদ্মার পাড়ে। রাত্রেবেলা শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছে মেয়েটাকে। এই মুহূর্তে পাকা বেশ্যার মতো রীতিমতো স্বামীর সোহাগ খাচ্ছে হারানের বউটা। আর কি একটা মন্ত্র যেন জপ করছে। হারানের শরীরে যেন 7 পুরুষের শক্তি একত্রিত হয়েছে। এত ঘন ঘন তাদের যৌন সঙ্গম, জমিদার নিজেই গরম হয়ে যাচ্ছেন তাই দেখে। একসময় যখন বুঝতে পারলেন এখানে দাঁড়িয়ে থেকে নিজের শরীরকে ঠান্ডা করা ঠিক নয়, তখনই আবার জোরে চিৎকার করে ডাকলেন ওনার গাড়ি চালককে। গাড়ি চালকের চিৎকারের শব্দ শুনেই ঘরে থেমে গেছে হারানের বউ এবং হারান। জমিদার নিজেই বুঝতে পারলেন তার ভুলটা। তৎক্ষণাৎ ওর দূর থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠেই গাড়ি রওনা দিল। ততক্ষণে কাপড় ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এসেছে হারানের বউ আর হারান। তবে ওরা বুঝেও যেন বা না বোঝার মতো ভান করে আবার ঘরে গিয়ে দরজার খিল দিয়ে দেয়। সেই দিন রাত্রে অন্দরমহলে এসে ছোট রানীর ওপরে ঘন ঘন অত্যাচার করেছিলেন জমিদার মশাই। রাগে জর্জরিত বারবার ছোট রানীর নরম সেই গহ্বরের ভেতরে সারা রাত তাকে আশ্লেষে পান করেছিলেন তার শরীরের সমস্ত কামনার খিদা।
ছোট রানী ওই বৃহদাংশ পুরুষাঙ্গ শরীরে প্রবেশ করাতে পারেনি। বয়স তার কম, 14 থেকে 15। রক্তের ধারা মিশিয়ে গিয়েছিল সবটাই। তবে স্ত্রীর মধ্যে যেন হারানের বউটাকে বারবার দেখতে পাচ্ছিলেন জমিদার। প্রবল হয়ে উঠছিল তার কামের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। জোরে জোরে তার ছোট্ট বুক দুটোকে নিষ্পেষিত করে এবং তার ছোট্ট জরায়ুর মাঝে তার পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে একসময় এতটা পরিমাণেই ক্ষেপে গিয়েছিলেন যে গলা টিপে ধরেছিলেন ছোট রানীর। অতিরিক্ত যৌনতার কারণে কখন যে হয়তো ভেবেছিলেন উনি এটা শীতকারের ধ্বনি, তবে এটা শীতকার নয়। দমটা বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে মানুষ বাঁচার চেষ্টা করে। সেই মুহূর্তে ছোট রানী নখ দিয়ে হাঁচড়ে জমিদারকে সরানোর আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু জমিদার তখন নেশাগ্রস্তের মতো দাঁড়িয়ে রয়েছেন এবং বারবার আদিম রিপুতে দুলিয়ে যাচ্ছেন তার কোমরটা। বীর্যপাতের ঘন ঘটায় ভেসে যাচ্ছে বিছানার চাদরটা। কোনো কিছু হুঁশ ছিল না। যখন হুঁশ এলো তখন বুঝতে পারলেন নিজের কামনায় উনি মেরে ফেলেছেন ওনার ছোট রানীকে। বিয়ে করেছেন মাত্র 2 মাস আগে। ফুলসজ্জা নামক বস্তুটা ওনাদের মধ্যে হয়নি। তবে আজ নিশীথে হারানের বউকে দেখে এসে এই ছোট রানীর কচি জায়গাতেই ওনার ইচ্ছে করেছিল বীজ বপন করতে। জমিদারের নিজের ওপর একটা অসম্ভব রাগ আছে। জীবনে কম মেয়েকে উনি ভোগ করেননি, তবে আজ পর্যন্ত ওনার ঔরসে এক রানীর গর্ভেও সন্তান আসেনি। মাঝে মাঝে ভাবেন 7 রানীর তো আর কখনো দোষ থাকতে পারে না, 1-8 জনের হলেও হয়তো ওনার বীজেই দোষ আছে। পরক্ষণেই ভেবেছেন না, উনি জমিদার, ওনার বীজ কখনো ভুল হতে পারে না। দিন কাটছিল এইভাবেই। হঠাৎ একদিন জানতে পারলেন নায়েব মশাইয়ের কাছ থেকে হারানের বউটা নাকি আবার পোয়াতি হয়েছে। অবশ্য তার জলজান্ত সাক্ষী তো উনি নিজের চোখে দেখে এসেছেন স্ত্রী আর স্বামীর একটা যৌন মিলনের প্রাকৃতিক উন্মুক্ত দৃশ্য। একটা মেয়ে মরে যাওয়ার পরেও কিভাবে মানুষের মধ্যে এতটা আদিম রিপু বজায় থাকতে পারে হিসাব করে কিছুতেই মেলাতে পারছিলেন না তিনি। সঠিক সময়ে বাচ্চা প্রসব করলো হারানের বউ। এবার যেই সন্তানটা সে প্রসব করল সেটা মৃত হয়ে জন্মগ্রহণ করল। জমিদারের নিয়ম অনুযায়ী মৃত সন্তানকে পোতা যাবে না, সে 1 মাসের শিশুই হোক বা 1 দিনেরই হোক। ওনার গ্রামে যারা মারা যাবে তাদের প্রত্যেককে দাহ করে পবিত্র ভস্য গঙ্গায় ছেড়ে দিয়ে আসতে হবে। হারান ঠিক তাই করল। চোখের জলে সন্তানকে দাহ করে, পুরোহিতের মন্ত্র এখানে চলবে না কারণ সে নিচু জাত, অনেক বিধিনিষেধ মেনে যখন পদ্মায় বিসর্জন দিতে যাবে সেই ভস্য, হঠাৎ হারানের কি মনে হলো সে ফিরে এলো বাড়িতে এসে তার স্ত্রীকে জানালো, শোন, কান্দিস নে বউ, এই ছাই আমাদের মাইয়া হইব। কি সব বলছো? মেয়েটা 12 বছর পর কার কবে যে মরল, তারপরে এখন আবার বলছো তুমি এই ছাই গঙ্গায় দিয়ে এসো, তবে যদি মেয়েটার আত্মার শান্তি পায়। আমি কি বলছি তুই আগে শোন, এই ছাই আমি গঙ্গায় বিসর্জন দিতে পারবো না। আমার কচি মাইয়াটার মুখ আমার চোখের সামনে বারবার ভাইসা উঠতেছে। তুমি কি চাও কও তো? আমি চাই তান্ত্রিক বাবার কাছে যাইতে। তান্ত্রিক বাবা? কোন তান্ত্রিক? আমাদের পাশের গ্রামে থাকে, শুনছি ওনার মন্ত্র খুব জাগ্রত। তুমি কি করতে চাইতেছো কও তো? তোরে কইতাছি শোন, কাউরে কিন্তু কইবি না। এই ছাই লইয়া আমি ওনার কাছে যামু, গিয়া ওনারে আমাদের মৃত মাইয়ার কথা কমু, আর কমু এই মাইয়াও মইরা গেছে হইয়াই। উনি এই ছাই দিয়ে আমাকে একটা পুতুল বানাইয়া দিবে, আর সেই পুতুলটারে আমরা টোপ হিসাবে ব্যবহার করব। জমিদারের অনেক অত্যাচার সহ্য করছি, আর না। আমার মরা মাইয়াটা চোখের দিকে তাকাইয়া আমি বুঝতে পারছি ও আমারে বারবার কইতাছিল, বাবা আমার মৃত্যুর তুমি প্রতিশোধ নিও বাবা। আমি এর প্রতিশোধ নিব, আমি এর শোধ তুলুম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 2টা খাইয়া পইরা যাও বাচ্চা আসি। জমিদার যদি আমাদেরকে তাড়াইয়া দেয় তখন আর কিছু করবে না, জমিদার নিজেই স্বীকার করবে। শালা নপুংসর জাত, বীর যে এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, নাহলে 7খানা রানী, বুঝতে পারছো? এখনো পর্যন্ত 1খানাও গর্ভবতী হয় নাই। দোষটা কার লাগে তুমি বোঝো তাহলে? তুমি কি করবা? আমার মাথায় কিচ্ছু আইতেছে না। হারানের বউটা আবার কান্নায় ভেঙে পড়ে। তবে হারান যথেষ্ট শক্তপোক্ত মানুষ। সে চলে যায় পাশের গ্রামে সেই তান্ত্রিক মশাইয়ের কাছে। তার মনের সমস্ত গোপন কথা তান্ত্রিককে জানানোর পর তিনি বললেন, আমার কথা মতোই করেছিস তো? হ্যাঁ, আপনি কইছিলেন মাইয়া মরে যাবার 3 দিনের লগে আমার বউয়ের সঙ্গে আমার শুইতে হইবে। শুইছি, বাচ্চাও আইছিল। আপনার কথা মতো মরা বাচ্চাই হয়েছে। ওটা মরা বাচ্চা নয় রে, ওটা তোরই মেয়ে, তোর কাছে আবার এসেছিল ফিরে। তবে ও যে বাঁচবে না সে আমি জানতাম। ভস্যটা গঙ্গায় বিসর্জন দিসনি তো? আগে না, দে নাই। দে আমারে দে। যা, এবার তুই যা। আপনি কি করবেন বাবা? যা করার আমি করে দেবো। 7 দিনের মধ্যে খবর পেয়ে যাবি। যা।
তান্ত্রিক মশাই সেই ছাইয়ের মধ্যে কাঁচা দুধ, কাঁচা হলুদ, একটা ছাগলের রক্ত মিশিয়ে একটা অদ্ভুত ধরনের নারী মূর্তি তৈরি করলেন। সেই নারী মূর্তিকে প্রতিস্থাপন করলেন ভস্যের সামনে। একটু ভস্য তার গায়ে এমনি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে পঞ্চমন্ডী সিংহাসনের মাঝখানে বসে সেই মূর্তিটাকে এমনভাবে দাঁড় করিয়ে রাখলেন যেন কোনো নারী মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার শরীরের কোনো অঙ্গ তিনি বাদ দিলেন না। স্তন আঁকলেন, নাভি আঁকলেন এবং আঁকলেন যোনি। যোনির সূক্ষ্ম সেই ছিদ্র, তার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন একটা কাঁচা হলুদের বড় টুকরো। তারপর জোরে জোরে মন্ত্রপাঠ করতে শুরু করলেন। মোনার মন্ত্রে আর আগুনের ধোঁয়ায় চারিদিকটা কেমন ধোঁয়াটে হয়ে উঠল। এদিকে জমিদার বাড়িতে জমিদারের রাতে সেদিন ঘুম আসছে না। ছোট রানী মারা গেছেন ওনার শারীরিক অত্যাচারের কারণে। ছোট রানীর পিতারা বেশ উচ্চ বংশের জমিদার, তবে অনেকটা দূরেই থাকেন। খবর পৌঁছেছে তাদের কাছে ওনারা ব্রিটিশ সরকারকে নিয়ে এসেছিলেন ওনাদের মেয়ের মারা যাওয়ার উপযুক্ত শাস্তির জন্যে। তবে জমিদার রায়বাহাদুর শ্বশুরমশাইয়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বলেছে এই মৃত্যুর জন্যে তিনি নাকি দায়ী নন। কোনো এক অদ্ভুত শক্তি বলে তার স্ত্রী নাকি মারা গেছে। না হলে সম্ভোগের সময় কখনো স্ত্রী মৃত হয়? স্বামী স্ত্রীর মধ্যে সম্ভোগ তো চলবেই। যুক্তিটা একটু কাজে লেগেছিল, তাই কেউ আর কোনো মুখ খোলেনি, চলে গিয়েছিলেন ওনারা। যদিও জমিদার মশাইকে লাস্ট ওয়ারেন্ট দিয়ে গেছে সেই ব্রিটিশ সরকার, বলে গেছে আর কোনো স্ত্রীর বা আর কোনো মেয়ে বউয়ের গ্রামে যদি ক্ষতি হয় তাহলে ওনার জমিদারির পাটের মজা উনি চুকিয়ে ছাড়বেন, মামলা করবেন ওনার নামে কোর্টে। এখন রায়বাহাদুর একটু চিন্তাতেই থাকে। হঠাৎ দেখলেন ওনার অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে ওনার বড় রানী পুষ্পরানী। কিছু বলবে? বলছিলাম, বিবাহের তো অনেকগুলো বছর অতিবাহিত হলো, এখনো পর্যন্ত আপনার বীজে আমার গর্ভে সন্তান এলো না। এইবার কি একটা কবিরাজ দেখিয়ে? একেই আমি চিন্তিত, তার উপরে তুমি এসব ফালতু কথা নিয়ে আমার কাছে এসো না, যাও। আমি বলছিলাম, আমার শরীরে একটু পরিবর্তন বুঝতে পারছি, মনে হচ্ছে যেন। জমিদার লাফ দিয়ে উঠে বসলেন। কি বুঝতে পারছো? আগিয়ে গেলেন স্ত্রীর কাছে। একটু বলো, বলো কি বুঝতে পারছো? মনে হচ্ছে যেন আমার শরীরে একটা বীজ এসেছে, সেটা একটুখানি পরিষ্কারভাবে জানার জন্যই বলছিলাম যদি কবিরাজকে একটু। তুমি ঠিক বলছো, একদমই ঠিক বলছি। আগের মাসে রাত্রে আপনি আমার সঙ্গে যেভাবে মধুচন্দ্রিমায় মেতে উঠেছিলেন তাতে আমার মনে একটু আনন্দের ঝড় জেগেছিল। এত বছর বিবাহিত জীবনে প্রথম মনে হয় আমি তৃপ্তি পেয়েছিলাম। তাই স্ত্রীর মুখে সন্তান সম্ভবের কথা শুনে বেজায় খুশি হন জমিদার। সারা গ্রামে রটিয়ে দেন তিনি বাবা হতে চলেছেন। ইতিমধ্যেই কবিরাজ মশাই এসে দেখে গেছেন রানী গর্ভবতী, সত্যিই নাকি তিনি গর্ভবতী। জমিদার মশাই বেজায় খুশি। অনেক সাধারণ মানুষকে তিনি সাহায্য করছেন, চেষ্টা করছেন ভালো হতে। এতদিন যা পাপ করেছেন সেই সমস্ত পাপ ধুয়ে দেওয়ার জন্যে রক্ষাকালীর পুজো করবেন আজকে বাড়িতে। সমস্ত গ্রামকে নিমন্ত্রণ করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলে আসা হয়েছে আজকে কিন্তু কোনোভাবেই বাড়িতে কেউ রান্না করো না, আর জমিদার বাড়িতে খাওয়া দাওয়া। বেজায় খুশি সবাই। পাশের গ্রামের জমিদাররাও এসেছেন। রায়বাহাদুরের মধ্যে এই পরিবর্তনটা দেখে সবারই বেশ ভালো লাগছে। খুশির খবর শুনে হারানের মনটা খারাপ হয়ে যায়। সে ছুটে যায় গভীর রাত্রে পাশের গ্রামের সেই তান্ত্রিকের কাছে। গিয়ে দেখে সেখানে কেউ নেই, না আছে পঞ্চমুণ্ডির আসন, না আছে তান্ত্রিকের ছোট্ট কুটির, সবটাই পরিষ্কার। তবে ওখানে যে কেউ ছিল তার প্রমাণ রয়ে গেছে। পুড়ে যাওয়া কতগুলো পাতা প্রমাণ রেখেছে তার। বিষণ্ণ মনে হারান ফিরে আসে বাড়িতে, স্ত্রীকে জানায় সব কথা। কাঁদতে কাঁদতে স্ত্রী বলে, বলেছিলাম মেয়েটার বসটারে বাসাইয়া দাও, দিলা না। এখন আমাগর মাইয়া আত্মা সারা গ্রামে ঘুরা বেড়াবো আর আমাকে বদনাম হইব। তুমি বুঝি বাপ হইয়া এই চাও? কান্না চলে দিয়েছিলেন তিনি। হারানেরও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেই দিন রাত্রেবেলা স্বামী স্ত্রী দুইজনেই স্বপ্ন দেখলেন। মেয়ে বলছে, কেঁদো না মা, কেঁদো না, আমি আছি তো, কেঁদো না। ঘুমের মধ্যেই বিড়বিড় করে উঠেছিল হারানের বউ। তবে হারানো যে সেই স্বপ্ন দেখেছে সেটা কিছুতেই সে স্বীকার করল না, চেপে গেল পুরো ব্যাপারটা। 7 দিন পর জানা গেল জমিদারের বড় গিন্নি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে এর কারণ কেউ জানে না। জমিদারের মন বিষণ্ণ হয়ে পড়েছে। কবিরাজ মশাই এসেছিলেন, তিনি বলেছেন শরীরটা নাকি কাটাছেঁড়া করে দেখতে হবে,
কি জন্য স্ত্রী মরেছে সেই পরীক্ষা। তবে এই পরীক্ষা এখানে নয়, ব্রিটিশ সরকারের কাছে গিয়ে করাতে হবে। এখন নাকি মানুষ মরার পরেও কিসব শল্য চিকিৎসা বেরিয়েছে, যাতে নাকি বোঝা যায় মানুষটা কিভাবে মরেছে। জমিদার কিছুতেই তার স্ত্রীর দেহ নিয়ে যেতে দেবে না। এদিকে সরকারের আদেশ, না নিয়ে গেলে ওনার নামে কেস হয়ে যাবে। এত অল্প দিনের মধ্যেই দুটো বউ কী করে মারা যেতে পারে। বডি নিয়ে যাওয়ার সঙ্গে বেশ কদিন পর জানতে পারলেন ওনার স্ত্রীর গর্ভে কোনো সন্তানই ছিল না। জরায়ুর ভেতর থেকে যে ওই জিনিসটা বেরিয়ে এসেছিল সেটা একটা শক্ত কালো মোটা একটা পিণ্ডর মতো। অদ্ভুত দেখতে বড় সেই জিনিসটা, আর সেই জিনিসটার গায়ে রয়েছে কাঁচা হলুদের গন্ধ। জরায়ুর ভেতর থেকে নাকি জিনিসটা মাথা বের করে বাইরে বেরিয়ে এসেছিল। জমিদার গিন্নি হয়তো বুঝতে পেরেছিলেন তিনি আদৌ গর্ভবতী নন, এটা ওনার শরীরেরই কোনো রোগের লক্ষণ, তাই বোধহয় আত্মহত্যা করেছেন। জমিদার ভেঙে পড়লেন। হারান বুঝতে পারল তান্ত্রিক তার মন্ত্র বলে এমন কাজটা করেছে। হয়তো সেই ছাই বর্ষে সে এমন কিছু করেছে যাতে পরপর আরও যে কজন রানী জীবিত ছিল প্রত্যেকের কাছ থেকেই একে একে পোয়াতি হওয়ার খবর পেলেন তিনি। তবে প্রত্যেকেই দিন 7 মধ্যেই আত্মহত্যা করেই মারা যায়। আর প্রত্যেকের জরায়ুতে একই রকমভাবে একটা লম্বা গোল কেমন একটা অদ্ভুত টাইপের বস্তু, যার মাথার দিকটা গোল এবং বডিটা লম্বা, গায়ের রংটা পুরোপুরি কালো, আর সেখান থেকে বেরিয়ে আসছে কাঁচা হলুদের টাটকা গন্ধ, আর তার সাথে রক্তের ধারা। সবকটা মৃত্যু নিশ্চয়ই একরকমের আর একই কারণে হতে পারে না। ইতিমধ্যেই জমিদারি অনেকটাই নিম্নে নেমে গেছে। ব্রিটিশ সরকার থেকে ওনার নামে কোর্টে কেস করা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে ওনার নাকি মামলা মোকদ্দমা চলে ফাঁসিও হতে পারে। প্রচণ্ড চিন্তায় রয়েছে রায়বাহাদুর। আগামী 6 মাসের মধ্যে ওনার চেহারার আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। কোথা থেকে শুরু করেছিলেন আর কি হয়ে যাবে কখনো ভাবতেই পারেননি উনি। এখন উনি ভোরবেলা ঘুরতেও বেরোন না, নতুন শিকারের আশায়ও কখনো যান না। সবসময় মরার মতো বসে থাকেন জমিদারির সামনে, আর নিজের প্রাসাদসম বাড়িটাকে দেখেন আর নিজের পূর্বপুরুষদের কথা ভাবেন। সেই দিন সন্ধ্যেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠেছে, অকালে কালবৈশাখী বলা যাকে চলে। দাস দাসীরা অনেকেই বাড়ি চলে গেছে। আজকে আর বাইজি মজুরও হয়নি। ব্রিটিশ সরকারের আসার কথা ছিল, তিনিও আসেননি আজ ওয়েদার খারাপের জন্য। বেশ কদিন হলো ওনার ফিটন গাড়িটা খারাপ, তাই শহরে পাঠিয়েছেন গাড়ি ঠিক করতে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে জমিদারের মনে হলো ওনাকে একা করে দিয়ে ওনার সবকটা বউ চলে গেছে। এই বয়সে উনি আর কাকে বিয়ে করবেন? জীবিত অবস্থায় অনেক মেয়ের জীবনই তো নষ্ট করেছেন। এই যে হারানের মেয়েটা, তার আগে পাঁচুর বউটাকে ধর্ষণ করেছিলেন উনি। ধর্ষণ করার সময় বউটার চোখে প্রজ্বলিত অগ্নিধারায় তিনি অভিশপ্ত হয়েছিলেন। বউটা ধর্ষিত হতে হতেই বলেছিল, মরবি, তুই মরবি, তুই নির্বংশ হবি, মুখ দিয়ে রক্ত উঠবে তোর। যদিও তখন আদিম খেলায় এতটাই মেতে উঠেছিলেন জমিদার যে নিজের শরীরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। পাঁচুর বউয়ের মুখ থেকে অশ্রাব্য ভাষাগুলো শুনে তার শরীরে পুরুষালী খিদেটা 10 গুণ বেড়ে গিয়েছিল। প্রতিদিন রাত্রেবেলা বাইজি নাচ শোনার পরে বউগুলোকে তুলে নিয়ে আসা হতো জোর করে। রাত্রেবেলা ভোগের পর ভোরবেলায় ছেড়ে দেওয়া হতো ওদের বাড়ির সামনে। চক্ষু লজ্জার ভয়ে কোনো স্বামীও স্বীকার করতো না তাদের স্ত্রীর ধর্ষণ হওয়ার খবরটা। যদিও সাংসারিক জীবন তারপর থেকে তাদের একেবারেই নষ্ট হয়ে যেত। কোনো স্বামী হয়তো তার স্ত্রী ধর্ষিত হওয়ার পরে তাকে গ্রহণ করতে পারে না, একটু অসুবিধা হয়। তখনকার সমাজে তো আরও ছিল, এরকম ধর্ষিত নারী ঘরে ঘরে ছিল। জমিদারদের লালসায় উদ্দীপ্ত হয়ে যাদের শরীরে জন্মও নিয়েছিল অনেক জমিদারি পুরুষ সন্তান। কিন্তু এই জমিদারের বীর্য পাতলা, তাই ইনি কিছুতেই সন্তানের বাবা হতে পারেননি। এই আক্রোশটা সবসময় কাজ করতো জমিদারের মাথার ওপরে। আজ বহুদিন পরে রাধাগোবিন্দর মন্দিরে পা বাড়ালেন তিনি। 7 রানী যখন জীবিত ছিল তখন মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলত। পুরোহিত এসে পুজো করত, ধূপধুনোর গন্ধ ভরে থাকত। পরপর বউগুলো মরে গিয়ে আজ মন্দিরটা যেন অন্ধকার হয়ে গেছে। অন্ধকার কানা খুপড়ির মধ্যে বসে জমিদার ভাবছেন ওনার বিগত দিনের কাটিয়ে দেওয়া সেই অত্যাচারের দিনগুলোর কথা। হঠাৎ উনি দেখতে পেলেন ওনার ঠিক সামনেই মন্দিরে চাতালে বসে রয়েছে ধূসর গায়ের রঙের একটি কন্যা। মেয়েটি ওনার দিকে তাকিয়ে হাসছে। মেয়েটির বয়স হবে জোর 12 কি 13। হেসে হেসে মেয়েটি বলছে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি না, আমার কর্মদোষে ভুগছি। মেয়েটি বলে, তুমি ঘরে যাও, ঘরে তোমার জন্য একটু উপহার আছে। কিছু বুঝতে পারে না জমিদার, মেয়েটির কথা হেসে উড়িয়ে দেয়। অন্য সময় থাকলে এই মেয়েটির ওপরে মনে হয় বুভুক্ষ কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ত। তবে বাচ্চা মেয়েটার শরীরের বাঁধন এখনো ডাগর হয়ে ওঠেনি। ছোট্ট ছোট্ট বুক দুটো
ছোট্ট ছোট্ট কুড়ির মতো। তার শরীরে কতটা আর যৌনতার প্রকাশ ঘটেছে। বিষণ্ণ শরীরটাকে নিয়ে ঠেলতে ঠেলতে জমিদার চলে গেলেন তার অন্দরমহলে। দরজা খুলতেই দেখতে পেলেন ওনার সুন্দর সাজানো বিছানার উপরে ফুল দেওয়া রয়েছে, আর সেই ফুলের মাঝখানে বসে রয়েছে অপূর্ব সুন্দরী এক নারী। আজকে আমার শরীরটা ভালো নেই, আমি আজকে এসব করতে পারবো না, দয়া করে তুমি তোমার কক্ষে চলে যাও। কথাটা বলতে গিয়েও যেন একটুবার হকচকিয়ে গেলেন জমিদার। চেনেন না জানেন না কাকে উনি তুমি করে সম্বোধন করছেন। পরক্ষণেই বিছানার দিকে তাকিয়ে দেখলেন সেখানে কেউ বসে নেই, কেউ নেই। জায়গাটা পুরো পরিষ্কার, বিছানায় সাদা রঙের একটা চাদর পাতা। নিজের মনকেই দোষারোপ করে ঘরে এসে দরজা বন্ধ করে আবার ঘুরতে অবাক হয়ে গেলেন জমিদার। না, ওই তো বিছানার মধ্যে একটা নারী মূর্তি আজও বসে রয়েছে। ভাবতেও অবাক লাগে, কিছুক্ষণ আগেই যাকে দেখলেন আবার কিছুক্ষণ পরেই যাকে দেখলেন উধাও সে কিনা আবার কি মন্ত্র বলে জমিদার যে আজকে এইভাবে আড়ষ্ট হয়ে আছেন। এক পা দোপা করে সেই নারী মূর্তির কাছে এগিয়ে যেতেই জমিদারের ভেতরে একটা আদিম যৌনতা জেগে উঠল। এমন সুন্দর মেয়েদেরকে দেখলে যে কারোর শরীরে জেগে উঠবে। আর সেখানে বিছানায় বসে রয়েছে হারানের বউটা, যার শরীরটা এতদিন ধরে কাম্য ছিল জমিদারের কাছে। এতদিন পর সেই হারানের বউ যেতে এসেছে ওর কাছে নিজেকে সমর্পণ করার জন্য। নিজেকে আর সামনে থাকতে পারে না জমিদার, ঝপ করে শুয়ে পড়ে বউকে নিয়ে সুন্দর সাদা চাদরের সেই বিছানার ওপরে। হারানের বউয়ের চোখে মুখে আস্তে আস্তে চুম্বন করতে করতে একটা সময় জমিদার লক্ষ্য করে বউটার শরীরটা অসম্ভব ঠান্ডা, বরফের মতো শীতল। পরক্ষণেই সেই মেয়েটার মুখ বদলে গিয়ে বাইজি রানীবাইয়ের মুখটা ফুটে ওঠে। ছিটকে সরে যান তিনি। তুমি এখানে কেন? আমাকে বুঝি আদর করবে না? তুমি এখানে কি করছো? আমাকে আদর করবে না? না, তুমি এখানে কি করছো আগে বলো। একটু আগে যে হারানের বউটা, আমি তো সব। বলতে বলতে শরীর থেকে সমস্ত বস্ত্র খুলে নগ্ন শরীরে নগ্নিকা হিসেবে নিজেকে স্থাপন করে সেই নারী। নারীর শরীরটা থেকে বিচ্ছুরিত হচ্ছে কিরণ, ঝরে পড়ছে কামের অপার্থিব আগুন। জমিদারের শরীরটা জ্বলে ওঠে সেই আগুনে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্যে। আবার সব কিছু ভুলে প্রলোভিত লগলগে জীব নিয়ে আস্বাদ গ্রহণ করতে থাকেন সেই স্ত্রীলোকের শরীরের। খাঁজে খাঁজে বিভিন্ন জায়গায় জিভার ঠোঁটের স্পর্শে জাগিয়ে তোলেন অপার্থিব কামনার সেই রশ্মি। ভুলে যান তিনি একটা জমিদার, ভুলে যান তার স্ত্রী মারা গেছে, এটাও ভুলে যান যে গত কয়েকদিন ধরে গ্রামে যে একটা অশুভ শক্তি বিরাজ করছে। সবটা ভুলে গিয়ে তার জনি গহ্বরে সজোরে যখন প্রবেশ করাতে যান তার 7 ইঞ্চি লম্বা পুরুষাঙ্গটা, তখনই বুঝতে পারেন কিছু একটা বাঁধছে সেখানে। এতটা পৌরুষ আগুন উঠে গিয়ে যদি সামান্য কিছুর বাঁধনে সেই উদ্দীপ্ত পৌরুষতাকে থামাতে হয়, তাহলে মাথায় তো সেই কাম চড়ে গিয়ে রাত্রেবেলায় স্বপ্নদোষ হতে পারে। জমিদার কিচ্ছু ভাবেন না, সজোরে আঘাত করতে থাকেন জনি গহ্বরের ভেতরে। আর যতবারই আঘাত করেন ততবারই শক্ত একটা জিনিস ওনার পুরুষাঙ্গে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দেয়। বেশ কয়েকবার এরকম করার পর যখন উনি প্রবেশ করাতে ব্যর্থ হন, তখন বলেন, একটা মোমবাতি জ্বালিয়ে দেখি তো, এটা কি? তুমি না একটু শোও। ঘরে বড় একটা মোমবাতি খুঁজতে খুঁজতে আগুন ধরিয়ে যখন বিছানার সামনে উনি রাখলেন, তখন দেখলেন বিছানায় যে নারী মূর্তি বসে রয়েছে সেই নারী মূর্তি আসলেও কোনো সুস্থ সবল নারী নয়, একটা প্রেতিনী। মাথার মধ্যে তার চুলগুলো সাদা, গায়ের চামড়া কুঁচকানো, স্তন দুটো ঝুলে পড়েছে, মুখের চামড়া কুঁচকে গেছে। এই কিছুক্ষণ আগে বিছানায় শুয়ে থাকা এই সুন্দর মেয়েটার কি করে রূপ হলো? এবং সে দাঁত বের করে হাসছে জমিদারের দিকে তাকিয়ে। সেই হাসি যেন অন্দরমহল ভেদ করে আকাশ কখন বিস্তারিত করে সমগ্র ধারাকে ভিজিয়ে দিয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। জমিদার স্তম্ভিত হয়ে দেখছে সেই হাসি আর হাসতে থাকা সেই রমণীটির এইরকম রূপকে। হাসতে হাসতে তিনি বললেন, তোদের বংশের ধারা, কোনো দিনই তোরা শুধরবি না রে। আমাকে চিনতে পারছিস? আমি তোর মা, তোকে এই গর্ভে জন্ম দিয়েছি, কোনোদিন স্বীকার করতে পারিনি, তাই চুপচাপ তোকে দান করতে হয়েছে আমার। আজ যেই জমিদার গিন্নিকে তুই নিজের জন্মদাত্রী হিসাবে ভাবিস না, সেই জমিদার গিন্নি আর কেউ নয়, আমারই মাতৃগর্ভের সেই ভগ্নী। যেই ভগ্নী আমাকে সাহায্য করেছে তোকে নিয়ে জমিদারের সংসার করতে। হ্যাঁ, তোদের বংশটাই নষ্টের বংশ। আমাকে ভোগ করলি আমার মেয়েকে ভোগ করার মাধ্যমে। তুই বড় হয়ে যখন মুজরো আসরে গিয়ে
প্রথম রানীবাইকে দেখলি, রানীবাই আর কেউ নয়, রানীবাই আমার গর্ভের সন্তান, আর সম্পর্কে তোর ভগিনী হয়। ভোগ করে তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসলি, তারপরেও তোর শান্তি হলো না। হারানের বউয়ের প্রতিও তোর একটা কুনজর গেল। হারানের বউটাও তো আমারই মেয়ে রে, হ্যাঁ আমারই মেয়ে। আমি জন্ম দিয়ে ওকে গ্রামে ফেলে রেখে গিয়েছিলাম। সবাই তোর বাবার সন্তান, তোর বোন হয়। প্রত্যেককে ভোগের চিন্তায় তুই এতটাই, তারপরে হারানের কচি মেয়েটার উপরে তুই শোধ তুলতে গেলি, পারলি না যখন দেখলি সে নিতান্তই ছোট। একে একে তোর জন্য এতগুলো মেয়ে মারা গেল, আর আজও তুই ভোগের লালসায় আমার শরীরটাকে নিয়ে খেলা করতে বসেছিস। এত কিছুর পরেও কি তোর মধ্যে পাপ বোধ বিনাশের মতো কোনো মানসিকতা জন্মায়নি? জমিদার স্থবিরের মতো দাঁড়িয়ে, যেন কি বলছে মাথায় কিছুই ঢুকছে না, সবটাই ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আজ তোর বিনাশ হবে, তোর বিনাশ নিশ্চিত। আমি কি করেছি? কি করেছিস মানে? তুই কি করিসনি? কতগুলো মেয়েকে ভোগ করেছিস বংশ পরম্পরায়। আমার শ্বশুরমশাই মানে তোর ঠাকুরদা নেহাত ভালো মানুষ ছিলেন, আর তোরা হলি কুলাঙ্গারের বংশধর। তোরা তো বীর্য পাতলা রে, তোদের বংশে কোনোদিন সন্তান হয় না। তোরা প্রত্যেকেই অন্য ঔরস জাত, তাই তোদের ঔরসের সন্তানরা এরকম কুলাঙ্গার তো হবেই। তোদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তোরা যখন যাকে পেরেছিস তাকে দিয়ে ভোগ করিয়েছিস। আর তদ্রূপ হয়েছিল এই জমিদার বাড়ির রানীরা। তারাও স্বামীর কাছ থেকে অবহেলিত হয়ে ছুতোর মেথর জাতি ধর্ম বিশ্লেষণে সবার সঙ্গে নিশি যাপন করেছে। যখন তাদের স্বামীরা মুজরো করতে যেত, সেই সময় অন্দরমহলের রানীরা নিজেদের সুখ তৃপ্তির জন্যে শুয়ে পড়ত যে কোনো ব্যক্তির সঙ্গে, আর গর্ভে ধারণ করত তাদেরই ঔরস্থাত সন্তান। বংশ পরম্পরায় তোরা হয়ে গেলি সেই উত্তরাধিকারী। এখানে তো সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল রে। তাও কেন সব কিছুর ভেদাভেদ? এখনো সুযোগ আছে রায়বাহাদুর, নিজেকে শুধরা নিজেকে, না হলে অনতি ভবিষ্যতে তোর কপালে অশেষ দুঃখ লাগছে। নারী মূর্তিটি চোখের সামনে দিয়ে কেমন যেন ভস্মীভূত হয়ে যায়। রায়বাহাদুরের মাথায় কিছুই ঢোকে না, কি বললো কি করলো সবটাই যেন স্বপ্নের মতো মনে হয় তার। শরীর অবসন্ন হয়ে বিছানায় শুয়ে পড়ে রায়বাহাদুর। ঘুমটা যখন ভাঙে তখন দেখে প্রাসাদের বাইরে এক রাশ মানুষের জটলা। সবাই এসে ভিড় করেছে, কি যেন হয়েছে গ্রামের মধ্যে একটা। রায়বাহাদুর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই সবাই জানায় গ্রামের প্রত্যেকটা মেয়ে বউ নাকি মারা গেছে, বেঁচে আছে একমাত্র পুরুষগুলো। কোনো একটা অজানা রোগের কারণে সবকটা বউ মারা গেছে, আর সবারই জরায়ুর মধ্যে ওই লম্বা কালো কেমন একটা অদ্ভুত বস্তু, যেটার গায়ে কাঁচা হলুদের গন্ধ। গ্রামে বুঝি মরক লেগেছে, এর একটা বিহিত হওয়া দরকার, একমাত্র হারানের বউটা ছাড়া। তাই হারান এবং হারানের বউকে ধরে আনা হয়েছে। ওরাই নিশ্চয়ই কিছু করেছে, যার জন্য আর 5টা মেয়ে বউ মরে গেলেও হারান আর হারানের বউ আজ পর্যন্ত মরেনি। হারানের বউটা নিখোঁজও হয়নি। জমিদার রায়বাহাদুর একটা চেয়ার টেনে বসলেন, সেখানে বসে জিজ্ঞেস করলেন হারানকে, সত্যি কথা বল, কি করেছিস? হারান কিছু বলে না, চুপ করে থাকে। 2-4টে চড়থাপ্পড় মারার পরেও যখন তার মুখ থেকে কোনো বুলি বেরোয় না, তখন দেখা যায় গ্রামে সেই তান্ত্রিককে, যেই তান্ত্রিকের হাতে ভস্মীভূত পুতুল ছিল। তান্ত্রিক মশাই দূর থেকে বলেন, ওকে মারিস না, সমস্ত উত্তর আমার কাছে রয়েছে। তান্ত্রিক মশাই এগিয়ে আসতেই সবার মধ্যেই একটা সম্ভ্রম কাজ করে। ভূমিকা লুণ্ঠিত হয়ে প্রণাম করেন অনেকে, তবে জমিদারের কাছে পুরো ব্যাপারটি একটা নাটকের পটভূমিকা ছাড়া আর কিছুই নয়। বিরক্তিতে ওনার সারা শরীরটা ছেয়ে যাচ্ছে। এই পুতুলটাকে চিনিস? তাকেই থাকে জমিদার, তোর ভোগ লালসার ফল রে। এই পুতুলটার জন্যই তোদের সবাই মারা যাচ্ছে। এখন শুধু কি করণীয় জানিস? কি? এখন একটা জিনিসই করণীয়, সবাই মিলে এই জমিদারকে এখান থেকে উচ্ছেদ কর। ওর টাটকা রক্ত চাই আমার এই পুতুল। ওর রক্তে আমার পুতুলকে ভাসিয়ে দিলেই তবেই গ্রামের সব মেয়ে বউরা জীবিত হয়ে উঠবে, আর তার সঙ্গে সঙ্গে এই জমিদারি নষ্ট হবে। সবাই পাবে গণতন্ত্র। মাথার মধ্যে বাজ পড়ার মতো অবস্থা হয় জমিদারের। কি বলে এই তান্ত্রিক? উনি নিজেই নিজের জ্বলনে জ্বলছেন। গতকাল রাতেও কি সব ভুলভাল দেখেছেন? তার উপরে 7টা রানী মরে গেছে। তবে লোকে তো আর কিছু শোনে না, হই হই করে সবাই ছুটে যায় জমিদারের দিকে। তান্ত্রিক বাবা সত্যি কথা বলেছে, এই জমিদারের জন্যই সব, এই জমিদারি কাল। জমিদারকে বেধড়ক মারতে শুরু করে সবাই, এমন মারে যে জায়গাতেই জমিদার ভুলুণ্ঠিত হয়ে মৃত্যুবরণ করে।
তান্ত্রিক সবাইকে দেখিয়ে জমিদারের রক্তের মধ্যে ওনার হাতের সেই ছাই দিয়ে তৈরি করা পুতুলটাকে মাখামাখি করে তাকে উদ্দেশ্য করে বলেন, সবার প্রাণ তুই ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে সবার প্রাণ। কোন এক জাদু মন্ত্র বলে মৃত সবার প্রাণ ফিরে আসে। অবাক হয়ে যায় গ্রামের সবাই। তান্ত্রিক মশাইকে জমিদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা। বলেন, বাবা আপনি স্বয়ং দেবতা, এই জমিদারি এখন আপনার, আপনার কথায় আমরা এখন উঠবো আর বসবো। আপনি এখানে আসন গেড়ে বসুন বাবা, আপনার সান্নিধ্য আমরা চাই। আজ বহু বছর পর তান্ত্রিকের আশ্রমে বহু মানুষ আসে। সবাই সৎগুরুর মন্ত্র নিতে আসে। এখানে যারা আসে তান্ত্রিকের সান্নিধ্য পেলেই নাকি সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায়। গ্রামের বাইরে এখন বেশ কয়েকটা জায়গায় ছোট ছোট আশ্রম গড়ে দিয়েছে পাশের থাকা প্রতাপ নারায়ণ। একদিন সন্ধেবেলায় সন্ন্যাসী মশাইকে ডেকে পাঠালেন প্রতাপ। সুরাপান আর বাইজি মেয়েছেলের মাধ্যমে সুন্দর রাত্রিটা কেটে যায়। হঠাৎ করে প্রতাপ বলে, কেমন চলছে জমিদারি? সে তো ভালোই বন্ধু, সবই তো তোমার কৃপায়। তুমি ভাগ্যিস ওই রায়বাহাদুর নামক ওই শত্রুটাকে একেবারে মূল থেকে উচ্ছেদ করলে। কি দারুণ ছক কষলে। হ্যাঁ, যদিও সবটাই কিন্তু ওই ব্রিটিশ সরকারের সহায়তায়। উনি এই পাক্কা প্ল্যানটা দিলেন। বলে তাকালেন ক্যানিংয়ের দিকে। জেনারেল ক্যানিং একটু স্মিত হেসে বললেন, ও ব্যাচা বড্ড ডিস্টার্ব করতো, সত্যবিলোপ নীতির ভুল নীতি প্রয়োগ করত। সন্দেহটা আমার সৈদিনী হইয়াছিল হে সন্ন্যাসী, যেদিন আমি ওই রুগ্ন লক্ষ্মীবাইকে দেখিতে পাই। ওনাকে জিজ্ঞাসা করিয়াই আমি জানিতে পারি যে এই জমিদারিরা সত্যবিলোপ নীতির ভুল নীতি প্রয়োগ করিতেছেন। এনারা কেউই একই পিতার বংশজাত নন। শ্রমিক, মজুর, চাষি, ভূষো যখন যাকে দিয়ে পেরেছেন অন্তর্মহলের রানীরা তাদেরকে দিয়ে গর্ভবতী হয়েছে, কারণ বংশ পরম্পরায় এনাদের বীর্যে কোনো ফল হতো না। আমার আগে যারা এসেছেন তখন সময় তো আর এই নীতি চালু হয়নি, তাই ওনার প্রপিতামহরা বেঁচে গিয়েছিলেন। ওনাদের বীর্য দুর্বল থাকা সত্ত্বেও কেউ কখনো জানতে পারেননি ওনাদের গোপন রহস্যের গল্প। তবে সেদিন লক্ষ্মীবাইকে আমি জিজ্ঞাসা যখন করি, কারণ ওনার মতোই দেখতে ছিল রানীবাই। মুদ্রার সময় একবার আমি গিয়েছিলাম রায়বাহাদুরের মহলে। বাইজিখানার সেই নাচ দেখে আর এই গাছতলায় বসে থাকা ওই বৃদ্ধা বাইকে দেখে মুখমণ্ডলের একটা অপূর্ব মিলে আমি বুঝতে পারি গর্ভজাত সন্তান মনে হয় রানী এনার। তারপরে বিভিন্ন রকম খোঁজ খবরে নিয়ে আমি জানতে পারলাম এনারা প্রত্যেকেই একই পিতার ঔরসজাত নন। অন্দরমহলের রানীরা তাদের গর্ভজাত সন্তানের পরিচয় গোপনে রেখেই জমিদারিকে বিস্তৃতি করবার জন্যেই যাতে দত্তক পুত্র নিয়ে সেই সম্পত্তি ব্রিটিশ সরকারের আন্ডারে না যায়, তাই সবটা গোপন করে রেখেছিলেন আমাদের কাছ থেকে। তার পরপরই আমার কানে খবরটা এলো জমিদারের বিকৃত শারীরিক যৌনতার খিদে নিয়ে। উনি যখনই ঘুরতে বেরোন তখনই গ্রামের কোনো মেয়ে বউয়ের ওপরে দৃষ্টি নিক্ষেপ করেন। হবে নাই বা কেন? এদের তো ঔরসের ঠিক নেই। সন্তান যতই ভিন্ন সংস্কারে পালন হোক না কেন, রক্তের ধারার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আর নিখুঁত একটা বিবরণ কিন্তু থেকেই যায় হে সন্ন্যাসী। তারপরে মাথায় খুন চড়ে গিয়েছিল আমার। আমিও একের পর এক দুর্নীতিমূলক কাজ করতে শুরু করলাম। বাইকে মাধ্যম করে আমি জমিদারকে সাহায্য করার চেষ্টা করলাম। তবে এই লোক তো সাহায্য হওয়ার নয়, তাই মানুষগুলোকে খেপিয়ে দিয়ে গণপিটুনি দিয়ে ওকে হত্যা করিয়ে ফেললাম। মাঝখান থেকে কতগুলো রানীকে আমার নিজের হাতে হত্যা করতে হয়েছিল। শুধু তাই নয়, তাদের গর্ভের ভেতরে তাদের সঙ্গে সঙ্গম লীলা চলাকালীন জোর করে প্রবেশ করিয়ে দিয়েছিলাম ওই হলুদের টুকরোটা। তারা বুঝতে পারেনি। পরবর্তীকালে যখন মাসিক হয় তখন ওনাদের গর্ভের ভেতরেই জল, বাতাস, হাওয়া পেয়ে ওটা আকারে বৃদ্ধি পেতে থাকে। ওনারা ভাবেন যে গর্ভজাত ভ্রূণ, কিন্তু পরবর্তীকালে যখন বুঝতে পারেন ওটা সম্পূর্ণ একটা ছলনা, তখনই আমার ইচ্ছেতেই সবাই আত্মহত্যা করেন। কেনই বা করবেন না? আমি যে তাদেরকে বিষাক্ত মাদক সেবন করাতাম, বলতাম ওই মাদকের মাধ্যমেই তারা গর্ভবতী হবে। সন্তান আসার জন্য ওরা কী না করল। যদিও আমি আমার পূর্বপুরুষের নিয়ম রীতি মেনেই সত্যবিলোপ নীতিকে একেবারে ঠিকঠাক রেখেছি। কী বলে হে সন্ন্যাসী? সন্ন্যাসী অস্ফুট একটু হাসে, তবে হাসির মধ্যেও একটা রহস্য লুকিয়ে রয়েছে। ওনার হাসি বারবার বলে দিচ্ছে, তুমি একা নও হে ক্যানিং, সাহায্য তুমি আমারও নিয়েছ। আমার মন্ত্র বলেই সবটা হলো। মানুষের ব্যাপারে অস্বাভাবিক অত্যাচার করত, মেয়ে ছেলেগুলোকে শুধু শুধু টর্চার করে মারত। আমি আবার এগুলো সহ্য করতে পারিনি, তাই ওকে কী করে সমূলে বিচ্ছেদ করতে হয় তাই ভাবছিলাম। প্ল্যানটা আমারই ছিল। অজ্ঞান হয়ে গিয়েছিলেন ক্ষণিক সময়ের জন্যে, পরক্ষণে আবার তাদের জ্ঞান ফিরে আসে। আর যারা যারা অজ্ঞান হননি তাদেরকে কিছুক্ষণের জন্য আমি তুলে নিয়ে গিয়ে গায়ে পড়ে দিয়েছিলাম। গ্রামটা নিতান্ত বড় নয়, ছোট্ট গ্রাম,
জ্ঞান ফিরবো অবস্থা তাদেরকে আবার তাদের গৃহে ফিরিয়ে দিই। আর এই সাধারণ মানুষগুলোকে যা বোঝাবো তাই বুঝবে। আমার বুদ্ধিতে কাজ হয়েছিল। আর জমিদারের গিন্নি, তারা তো আদৌ পোহাতে হয়নি। ওদের শরীরে জড়াইয়ের ভেতরে প্রবেশ করে দিয়েছিলাম এক টুকরো হলুদের টুকরো। যখন ওনাদের পিরিয়ড হয়েছিল সেই হলুদের টুকরো বাইরে বেরিয়ে এসেছিল। তবে প্রবেশ করিয়েছিলাম বেশ অন্তর্পানে বুদ্ধি খাটিয়ে। এই জন্য প্রত্যেকটা জমিদার গিন্নির সঙ্গেই আমাকে একদিন রাত্রে নিবাস করতে হয়েছে। জানি না গড আমাকে এই কারণে ক্ষমা করবে কিনা, তবে সব মানুষের মুখের দিকে তাকিয়ে জমিদারকে উচ্ছেদ করার জন্য এই প্ল্যানটা আমায় করতে হয়েছিল। আর তান্ত্রিক সন্ন্যাসী, তুমি যা কাজ করেছো বুদ্ধিমানের কাজ করেছো। মাঝখান থেকে হারানের ছোট্ট মেয়েটা না মারা গেলে আমি হয়তো এত বড় পদক্ষেপটা নিতেই পারতাম না। ছোট মেয়েটা আমাকে একদিন গাছ থেকে ফুল পেড়ে দিয়েছিল আর আমাকে হাসি মুখে একটা কিসও করেছিল আমার গালে। মেয়েটাকে দেখে আমার মেয়ে ক্যাথরিনের কথা মনে পড়ে গিয়েছিল। ইউরোপ থাকাকালীন প্লেগে আক্রান্ত হয়ে ক্যাথরিন মারা যায়। ওই ছোট মেয়েটার মধ্যে আমি ক্যাথরিনকে দেখেছিলাম। তাই যখন জানলাম হারানের মেয়েটাকে অত্যাচার করে মেরেছে, তখনই আমার মাথায় রক্ত ছুড়ে গেল। বুঝলাম জমিদারিতে একে একেবারে সমূলে উচ্ছেদ করে আমি তবেই ছাড়বো। তারপর থেকে একটু একটু করে প্ল্যানটা খাটিয়ে আমাদের প্ল্যান তো একেবারে কার্যকারিতা সঠিকভাবে সিদ্ধ হয়েছে। কি বলেন স্যার? একেবারে। তবে মাঝখান থেকে কতগুলো নরহত্যা করতে হয়েছে আমাকে। যদিও সেগুলো না করলে অনেকগুলো মেয়েই তো গেল জমিদারের অত্যাচারে। আপনি না হয় পাপ থেকে উদ্ধারের জন্যে কয়েকটা পাপ করলেনি। তাছাড়া পাপিকে বিনাশ করার জন্যে এসব খুচরো পাপের কখনোই কিছু হয় না। তবে ক্যানিংয়ের মুখটা কেমন যেন শুকনো হয়ে গেল। বিগত কয়েক রাত ধরে ওনার ঘুম আসে না। প্রত্যেক দিন রাত্রেবেলায় উনি স্বপ্ন দেখেন কতগুলো নারী মূর্তি চারদিক থেকে ওনাকে ঘিরে রেখেছে এবং প্রত্যেকটা নারী ওনার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে, হাতের নখ বের করে ওনার গলা টিপে ধরতে আসছে। আর এই নারী মূর্তিগুলো আর কেউ নয়, জমিদারের মৃত পত্নীরা।